মাধবী ভট্টাচার্যের লেখা গল্প ভালোবাসার দিনলিপি। ভোরবেলা দরজায় বেল বেজে উঠতে ঘুম ভেঙে গেল সরমার। কোনো মতে ঘুমে ভারী হয়ে থাকা চোখটা খুলে সময় দেখলেন দেওয়াল ঘড়িতে। ও মা, এ তো সবে 6:30 বাজে। এ সময়ে তো কেউ আসে না। দুধওয়ালা, কাগজওয়ালা, ঠিকে কাজের লোক চম্পার মা, কেউ এত সকালে আসে না। কে এলো তবে? টলতে টলতে উঠে গিয়ে দরজা খুলে চমকে উঠলেন। সৌত্রিক দাঁড়িয়ে আছে হাসি মুখে। ভয়ঙ্কর অবাক হয়ে কিছু বলার আগেই সৌত্রিক ইশারায় চুপ করে থাকতে বলল তাকে। সরমার অবাক হওয়ার পালা আরও ভারী হলো। জামাইকে ঘরে ঢুকতে দিতেই সরে দাঁড়ালেন দরজা থেকে। সৌত্রিক ঢুকে পড়ল ঘরে। ফিসফিস করে জিজ্ঞাসা করল, তিথি কোথায়? ঘুমোচ্ছে ও ঘরে। কেন বাবা? সরমাও ফিসফিস করলেন, যদিও গোটা ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই মাথায় ঢুকছে না তার। চারদিকে একবার সাবধানে নজর বুলিয়ে সৌত্রিক চাপা গলায় বলল, তিথিকে বলবেন না আমার ব্যাপারে কিছু। আসলে ওকে একটা সারপ্রাইজ দিতে চাইছি। সরমা এবার অবাক হতেও ভুলে গেলেন। এত সকালে কিসের সারপ্রাইজ রে বাবা? সৌত্রিক রহস্যময় হাসি মুখে তাকালো শাশুড়ির দিকে। আমি চা করব এখন। রান্নাঘরে কোথায় কি আছে একটু দেখিয়ে দেবেন, চলুন। সরমা হাঁ হাঁ করে উঠলেন, যদিও তার হাজার আপত্তি, প্রতিবাদ, প্রতিরোধ কিছুই দমাতে পারল না সৌত্রিককে। বাধ্য হয়ে ওকে রান্নাঘরে চায়ের সরঞ্জাম দেখিয়ে দিয়ে এসে হাঁ করে সোফায় বসলেন সরমা। আক্ষরিক অর্থেই তার মাথা কাজ করছিল না। এসব হচ্ছেটা কি? দুদিন আগেই তিথি ব্যাগটা ঘাড়ে করে এসে বাড়িতে হাজির হলো। রাগে ফোঁসফোঁস করছিল সারাক্ষণ। ও আর সৌত্রিকের কাছে ফিরে যাবে না। এরকম অপদার্থ ছেলের সাথে নাকি সংসার করা যায় না। ক্ষণিকের রাগ ভেবে সরমা হাসি চেপে বলেছিলেন, বেশ তো, করিস না সংসার, থাক আমাদের সাথে। তোর বাবা তো খুশি হবে। বিয়ের পর থেকে যে হারে দীর্ঘশ্বাস ছেড়ে চলেছে তোর জন্য, এবার মনে হয় তোর বাবার সুখের দিন এলো। ঠাট্টা করছো মা? আমি কিন্তু সিরিয়াস, রেগে গিয়ে বলেছিল তিথি। কিন্তু সে বেচারা একা একা থাকবে কি করে, খাবেই বা কি করে? এখন তো ওর মাও নেই এখানে, তিনি তো গ্রামের বাড়িতে গেছেন। কপট দুঃখ প্রকাশ করেছিলেন সরমা। মা বাইরে গেছেন বলেই তো সৌত্রিকের আসল চেহারাটা বুঝতে পারলাম। এখন থাকুক একা একা, উচিত শাস্তি পাবে। যদিও ঝগড়ার কারণটা ধরতে পারছিলেন না সরমা, তবুও মেয়েকে জিজ্ঞেস করেননি কিছু। জানেন জিজ্ঞেসে করে কোনো লাভ নেই, বলার হলে এমনিই বলবে। মনে মনে অপেক্ষা করছিলেন মেয়ে রাগ পড়ার। জানতেন রাগ পড়লে আবার সুরসুর করে ও বাড়িতে ফিরে যাবে। সৌত্রিকের চোখে হারায় মেয়ে, কদিন আর রাগ করে থাকবে। কিন্তু মেয়ে ফিরে যাবার আগেই সৌত্রিকই এসে হাজির হলো। তো এসে থেকে রান্নাঘরে কি খুটখুট করছে রে বাবা? মাথাটা তা খারাপ হলো নাকি? রান্নাঘরে ঢুকেই শাশুড়িকে চাপা গলায় বলছে, মা আপনি যান এখন, পারলে আর একটু ঘুমিয়ে নিতে পারেন, যা করার একাই করব আমি। ভারী অস্বস্তি নিয়ে বসার ঘরে এসে বসেছেন সরমা। ঘুম আর আসেনি চোখে। এরকম উদ্ভট কাণ্ড দেখলে ঘুম আসবেই বা কী করে? একটু পরেই তথাগত ঘুম থেকে উঠে এলেন। সরমাকে ভোম্বলের মতো সোফায় বসে থাকতে দেখে চমকালেন। কি হয়েছে, এভাবে বসে আছো কেন? উত্তরের সরমাই ইশারায় রান্নাঘরের দিকে দেখালেন। তথাগত কিছু না বুঝতে পেরে আবার জিজ্ঞাসা করলেন, কি ওখানে, কি হয়েছে? এর মধ্যেই রান্নাঘরের খুটখাট আওয়াজ কানে গিয়ে থাকবে তার। স্ত্রীর উত্তরের অপেক্ষা না করে পা বাড়ালেন রান্নাঘরের দিকে। তারপরে ছিটকে সরে এলেন। চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। তখনই সৌত্রিকের গলা শোনা গেল, গুড মর্নিং বাবা, মুখ ধুয়ে নিন, চা আনছি আমি। তথাগত জামাইকে বিশেষ পছন্দ করেন না। তার প্রবল আপত্তি উপেক্ষা করে তিথি সৌত্রিককে বিয়ে করেছে। দু চোখে প্রবল আতঙ্ক নিয়ে তথাগত স্ত্রীকে বললেন, পাঁঠাটা কি করছে রান্নাঘরে? তখনই বলেছিলাম একটা পাগল ছাগলের সাথে মেয়ের বিয়ে দিও না। দেখলে তো এখন কাণ্ডটা। মেনিমুখোটা শ্বশুর শাশুড়িকে চা করে খাওয়াচ্ছে, তাও বলা কওয়া নেই, ভোরবেলা এসে হাজির হয়েছে। ব্যাপারটা কি স্বাভাবিক মনে হচ্ছে তোমার? সরমা কিছু বলার আগে সৌত্রিক হাসি মুখে ট্রেতে 3টি ধুমায়িত চায়ের কাপ নিয়ে এসে হাজির। নিন মা, চাটা খেয়ে নিন তাড়াতাড়ি, ব্রেকফাস্ট তৈরি করব তারপর। তুমি কেন বাবা? আমি করব তো, তুমি বসো এখন, ব্যস্ত হয়ে বললেন সরমা। না মা, বসলে হবে না, আপনি বুঝতে পারছেন না। ঢকঢক করে প্রায় জল খাওয়ার মতো করে চাটা শেষ করে রান্নাঘরের দিকে ছুটতে যাচ্ছিল সৌত্রিক। তথাগত বাধা দিলেন, চাটা ভালো হয়নি, অতি জঘন্য হয়েছে।
তোমার হাতে তৈরি ব্রেকফাস্ট খাইয়ে কি আমাদের মারতে চাও? চুপ করে এখানে বসো। সরমা, তুমি যাও রান্নাঘরে। করুণ হয়ে এলো সৌত্রিকের মুখ। চা ভালো হয়নি? ঠিক আছে, আবার বানাবো। এখন ব্রেকফাস্ট তৈরি করে ফেলি। সৌত্রিক রান্নাঘরে চলে যেতে সরমা চোখ পাকিয়ে বললেন, চা ভালো হয়নি বললে কেন? বেশ ভালো হয়েছে তো। বেশ করেছি বলেছি। একটা ব্যাটা ছেলে হয়ে মেয়েদের মতো কাজ করছে, দেখলেই অসহ্য লাগছে। আজকালকার দিনে সব সমান। ব্যাটা ছেলের কাজ আর মেয়ে ছেলের কাজ সবই এক, বুঝলে? ঝাঁঝিয়ে উঠলেন সরমা। গুম হয়ে রইলেন তথাগত। জামাইয়ের হাবভাব মোটেই ভালো লাগছে না তার। তিথি উঠেছে একটু পরে। ঘুম থেকে উঠতে না উঠতেই সৌত্রিক যখন ঠক করে এক কাপ চা নামিয়ে রাখলো ওর সামনে, দৃশ্যতে বেজায় ঘাবড়ে গেল বেচারি। কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, তুমি এখানে কখন এলে? সৌত্রিক রহস্যের হাসি হাসল। ম্যাজিক। এখন চাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। তিথির সাথে সাথে শ্বশুরকে আর এক কাপ চা দিয়েছিল সৌত্রিক। বিনীত ভঙ্গিতে জিজ্ঞাসা করলে এবারের চাটা ভালো হয়েছে তো বাবা? তথাগত উত্তর করেননি। গম্ভীর মুখে চায়ে চুমুক দিয়েছিলেন। জামাইয়ের মেয়েলি হাবভাবে গা জ্বলে যাচ্ছে। ব্যাটাকে ধরে ঠ্যাঙাতে ইচ্ছে করছে। নেহাত জামাই বলে পারছেন না। প্রাথমিক ধাক্কাটা সামলে উঠে তিথি গম্ভীরভাবে বলল, যতই নাকামি করো না কেন, আমি কিছুতেই তোমার সঙ্গে ফিরছি না। সৌত্রিক করুণ মুখে বলেছে, ভুল হয়ে গেছে আমার, মাপ চাইছি তো। প্লিজ ফিরে চলো। এখন নাটক করছো কেন? সেদিন তো খুব বীরত্ব দেখাচ্ছিলে। তিথি ঠোঁট মাখিয়ে বলল। মেয়ের কাণ্ড দেখে আনন্দ পাচ্ছিলেন তথাগত। ছেলেটাকে একেবারে পছন্দ হয় না তার। কি কায়দা করে তিথিকে বশ করেছে কে জানে। কেমন গোবর গণেশ মার্কা চেহারা। নেহাত তিথি জেদ ধরে বসেছিল, নইলে কিছুতেই বিয়েটা হতে দিতেন না। কি শুরু করেছিস তিথি? আর জ্বালাস না ছেলেটাকে। ধমকে উঠলেন সরমা। মা, তুমি জানো না সৌত্রিক একটা ভিজে বেড়াল। এখন বেকায়দায় পড়ে মিয়াও মিয়াও করছে। সেদিন তো বাঘের মতো গর্জন করছিলে। ছি তিথি, কিভাবে কথা বলছো তুমি? সরমা থমথমে গলায় বললেন। ছেড়ে দিন মা, তিথি বরাবরই এভাবে কথা বলে, শুনে শুনে সয়ে গেছে। সৌত্রিক বলল, আমি এভাবেই কথা বলি আর তুমি? একেবারে ধোয়া তুলসী পাতা। তিথি তেড়ে ফুঁড়ে উঠল। সরমা দেখলেন মহা বিপদ। আর চোখে দেখলেন তথাগত কিছুই না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে বসে আছেন। মুখ দেখে মনে হচ্ছে জামাইয়ের হেনস্থায় মহা খুশি। সরমাকেই কিছু করতে হবে। হাত তুলে দুজনকে থামালেন। তারপর সৌত্রিককে বললেন, কি হয়েছে বলো তো বাবা, দেখি আমি কোনো সমাধান করতে পারি কি না। সৌত্রিকের মুখে সব শুনে কষ্টে হাসি চাপলেন সরমা। আজকালকার ছেলেমেয়েরা যেভাবে ভাবে, কদিন আগেও সেরকম ভাবতেই পারতেন না তারা। সৌত্রিকের মা কদিনের জন্য মেয়ের বাড়িতে থাকতে গেছেন। এতেই দুজনের মধ্যে দক্ষ যজ্ঞ বেঁধে গেছে। দোষের মধ্যে সেদিন ঘুম থেকে উঠে তিথি সকালের খাবারটা সৌত্রিককে করে নিতে বলেছিল। সৌত্রিক নাকি সাফ মানা করে দিয়েছিল। বলেছিল ওসব মেয়েদের কাজ সে করতে পারবে না। তিথি বলেছিল ডিনারটা যেহেতু সে করবে, তাই ব্রেকফাস্টের ব্যবস্থা সৌত্রিকেরই করা উচিত। দুজনের মধ্যে কাজ ভাগাভাগি হওয়াটাই নিয়ম। বলা বাহুল্য, সৌত্রিক কিছুতেই রাজি হয়নি। ফলস্বরূপ দুজনেই না খেয়ে বেরিয়ে গেছিল অফিসে। তিথির জেদ তো জানেন সরমা। সৌত্রিকের এই অপরাধ ক্ষমা করেনি সে। সেদিনই অফিস ফেরা চলে এসেছিল সে এ বাড়িতে। তিথিবিহনে দুদিন কাটিয়ে সৌত্রিকের প্রাণ হাঁসফাঁস করছে। কাজেই তিথির মন ভেজাতে আজ সকাল সকাল এ বাড়িতে ছুটে এসেছে। উদ্দেশ্য নিজের অপরাধে প্রায়শ্চিত্ত করা এবং তিথিকে খুশি করা। সবার সামনে আলু পরোটা আর আচার প্লেটে প্লেটে সাজিয়ে রাখল সৌত্রিক। তিথি গম্ভীর মুখে বসে আছে, খাচ্ছে না একটু। সরমা বললেন, ছেলেটা এত কষ্ট করে খাবারটা বানালো, খেয়ে নে তিথি। খাচ্ছি, কিন্তু আমি ওর সঙ্গে ফিরে যাব না। কারণ ও দুদিন বাদে আবার পুরুষত্ব দেখাবে। মেয়েলি কাজ করতে ওর ইগোতে লাগবে। প্লিজ তিথি, এভাবে বলো না। বলছি তো, ভুল হয়ে গেছে। তিথি উত্তর দেবার প্রয়োজন মনে করল না। বাধ্য হয়ে সরমাকে নাক গলাতেই হলো। এমন করিস না তিথি, ছেলেটা যে এত কিছু করলো, কার জন্য করলো? তোর জন্যই তো। এটুকুর মর্যাদা দিতে শেখ। আমাদের সময়ে তো আমরা এমন ভাবতেই পারতাম না। আমাদের সময়ে কি ভালোবাসা ছিল না জানিস? তোর দাদু দিদার। থামো তো মা, দাদু দিদার কথা হাজারবার শুনেছি। দাদু অন্যায় করতেন, দিদা মেনে নিতেন। এখন এরকম হয় না, বুঝেছ? তিথি থামিয়ে দিল সরমাকে।
সৌত্রী কৌতূহলী হয়ে উঠল। দাদু দিদার সম্বন্ধে কি বলতে চাইছিলেন মা, আমাকে বলুন। সরমা উৎসাহী হয়ে নড়ে চড়ে বসলেন। তিথি স্বগতোক্তি করলেন। এই শুরু হলো। সরমা শুরু করলেন, জানো তো সৌত্রিক, আমার মা যে কি ভালোবাসতেন বাবাকে, বিনিময়ে হয়তো কিছুই চাইতেন না, কারণ বাবাকে তো মায়ের জন্য কিছুই করতে দেখেনি কখনো। বাবা শুধু মায়ের উপর অধিকার খাটিয়ে গেছেন। মা যেন তাতেই কৃতার্থ ছিলেন। একটা মা যেমন বাচ্চাকে আগলে রাখে, বাবাকেও ঠিক তেমনি আগলে রাখতেন আমার মা। বাবার হাজারটা বায়না শুনতেন, মুখে টু শব্দটিও করতেন না। একবার কি কাণ্ড হয়েছে জানো তো, ভিড় ট্রেনে উঠেছি আমরা, কোথায় যাচ্ছিলাম ঠিক মনে নেই। এক পাশে দাঁড়িয়েছিলাম, বসার জায়গা নেই একটু। এক ভদ্রলোক দয়া পরবশে মাকে নিজের সিট ছেড়ে দিলেন বসার জন্য। মা সঙ্গে সঙ্গে বাবাকে ওই সিটে বসিয়ে দিলেন। যে লোকটা মাকে সিট ছেড়ে দিয়েছিল তার কি হম্বিতম্বি। আমি আপনার জন্য সিট ছেড়েছি, আপনার ধেরে খোকাটির জন্য সিট ছাড়েনি। আপনি কোন আক্কেলে ওনাকে বসিয়ে দিলেন? মা কিছু না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে রইলেন। বাবাও দিব্যি সিটে চেপে বসে রইলেন। সৌত্রিক হেসে ফেলল, সরমাও হাসছিলেন। তিথি শুধু গম্ভীর মুখে বলল, শুনলেই রাগ ধরে। আচ্ছা মা, তারপর কি হলো বলুন? সৌত্রিক হাসতে হাসতেই বলল, তারপর আর কি, লোকেরা হুলস্থুল শুরু করলো, বাবাকে অপমান করতে থাকলো। কেমন মানুষ আপনি, বউকে ভিড়ের মধ্যে দাঁড় করিয়ে রেখে নিজের দিব্যি বসে পড়েছেন। আজব বেহায়া মানুষ তো। বাবা বিব্রত মুখে বসেছিলেন। মা তখন তেড়ে ফুঁড়ে উঠলেন, আপনারা চুপ করুন তো, ওনার শরীর ভালো নেই, তাই বসতে দিয়েছি, আপনারা ওনাকে এভাবে বলবেন না। সৌত্রিকের হাসি থামছিল না, কোনো মতে বলল, এটা কিন্তু উনি মোটেই ঠিক করেননি। মাকে কে বোঝাবে, আমরাও পরে সে নিয়ে খুব রাগারাগি করেছিলাম, বলেছিলাম আমরাও তো দাঁড়িয়েছিলাম, কই তুমি তো আমাদের বসতে দিলে না। মা করুণ মুখে বলেছিলেন, তোরা তো বাচ্চা, তোদের বাবার বয়স হয়েছে না, দাঁড়িয়ে থাকতে পারে এভাবে। তৃতীয় হেসে ফেলেছে আর গোমরা মুখে থাকতে না পেরে। বোঝো সৌত্রিক, এটাও ভালোবাসা, শুনলেই তো রাগে গা জ্বলে যায়। ভাগ্যিস দাদু ভদ্রলোকটিকে আমি দেখিনি, নইলে আচ্ছা করে শুনিয়ে দিতাম। ছি তিথি, দাদু সম্বন্ধে এভাবে কথা বলে। বাবাও তো মাকে ভালোবাসতেন, হয়তো সেভাবে প্রকাশ করতে পারতেন না। মা মারা যাওয়ার 1 মাস পরেই বাবাও চলে গেলেন আমাদের ছেড়ে। কেন, মায়ের শোকেই তো। কি জানি, বুঝি না অত কিছু। আর সময় নেই, এবার উঠি, অফিস যেতে হবে। লাফিয়ে উঠল তিথি। একটু পরেই তিথি আর সৌত্রিক একসাথে বেরিয়ে গেল। যাক, মেয়ে রাগ পড়েছে, খুশি হলেন সরমা। এঁটো বাসনগুলো তুলে নিয়ে যেতে যেতে মায়ের কথা মনে করে আবার হেসে ফেললেন। তথাগত ভুরু কুঁচকে স্ত্রীর দিকে তাকালেন। পাগলের মতো একা একা হাসছো যে? কিচ্ছু না। রান্নাঘরের দিকে যেতে যেতে সরমা বললেন। এঁটো বাসনগুলো সিঙ্কে নামিয়ে রাখতে রাখতে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন সরমা। ভালোবাসা যে কত বিচিত্র। সৌত্রিকার যে কাণ্ডটা করলো, তিথির কথা ভেবেই তো। মাও নিজেকে উজাড় করে দিয়ে বাবাকে ভালোবাসতেন। এটা ভালোবাসা কিনা বিচার করা খুব সহজ নয়। 1 কাপ চা দেবে গো? পাগলটার হাতের চা খেয়ে সকালটা পুরো মাটি হয়ে গেল। তথাগতর হেরে গলা ভেসে এলো। হেসে ফেললেন সরমা, গলা চড়িয়ে বললেন, এই দিচ্ছি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।